অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কোরবানি ঈদ কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল, আর ঈদের ছুটিও শেষ। তো যাই হোক, অফিস শুরু হয়ে গেছে আর স্কুলগুলো এখনও খোলেনি। স্কুলগুলো খুলবে, আমার ছেলেদের স্কুল খুলবে 24 তারিখে, 25 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো যাই হোক, ঈদ শেষে এই যে হাঁড়ি পাতিলগুলো আমরা নামিয়েছিলাম, আমাদের যে মাংস রান্না হয়েছিল বা প্লেট বাটিগুলো নামানো হয়েছিল, সেগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠিয়ে নিচ্ছি। আর এই পাতিলগুলো, এই যে পাতিলগুলো, এগুলো হচ্ছে দেখা যায় যে রান্না করতে করতে একসময় নিচে কালি পড়ে যায়, তারপরে একটু তারের মাজনি দিয়ে পরিষ্কার করলে কিন্তু চকচক করে। যাই হোক, সব কিছু রান্নাবান্না শেষ করে আমি আমার রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এই ঈদের মধ্যে অনেক বেশি রান্নাবান্নার চাপ ছিল, যার কারণে এই সিংগুলো কিন্তু অনেক তেল কাজটা হয়ে গেছে। তো সবাই যে কাজটা করবেন, এই সিংগুলোতে গরম পানি করে একটু ছিদ্রের ভিতরে দিয়ে দিবেন, যেহেতু অনেক তেল কাজটা হয়েছে। আর ভুঁড়ি পরিষ্কার করার সময় অনেক সময় এর ছিদ্রের ভিতরে গিয়ে কিন্তু তেলটা আটকে থাকে। তো পরবর্তীতে যখন ঠান্ডা পড়ে তখন দেখা যায় সিংটা পানিতে ভরে যায়, তখন দেখা যায় এটা গরম পানি দিলেও যেতে চায় না। তো এই ঈদের পরে বা যখন রান্নাবান্নার চাপ থাকে বেশি, তার পরপরই যদি এই সিংগুলোতে গরম পানি দেওয়া হয়, এতে করে দেখা যায় এই সিং পরবর্তীতে ঠান্ডার সময় ভরে যায় না বা সিঙ্কে পানি ওঠে না। তো দেখতে দেখতে ঈদ তো চলে গেল। কে কোথায় ঈদ করেছেন? আমি তো এখানে ঈদ করেছি, বাড়িতে যেতে পারিনি। এখন আপনাদের একটা টিপস দিই। আমরা যে চালের বস্তাগুলো নিয়ে আসি, বাড়ি থেকে এসে সবাই তো চালের বস্তা নিয়ে আসবেন, মানে চালটা খুলতে হয়। এটা আমাদের প্রতি মাসেরই কাজ, এটা শুধু নতুন নয়। তারপরেও আমি এই টিপসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যখনই যে চালের বস্তা খোলা হয়, আমরা একটা রং পদ্ধতিতে খুলি অনেক সময়। এই যে লম্বা যে পাশটা আছে ওইটা অনেক সময় খুলে ফেলি। ওটা খুললে যে সমস্যাটা হয়, একটা একটা করে সুতা ধরে টেনে টেনে খুলতে হয়, খুবই বিপদ। তো সবসময়ের জন্য আপনারা মনে রাখবেন যে চালের বস্তা খোলার সময় ছোট পাশটা যেটা থাকে, সেই পাশ এই পাশটা কাটবেন। কাটার পরে এই যে সামনে সিঙ্গেল যে লাইনটা আছে, এই লাইনটা ধরে টান দিলে দেখবেন সুতাটা খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। তো আশা করি আপনারা এটা থেকে উপকৃত হবেন। আমাদের ডেইলি ব্লগ মানে আমাদের নিত্যদিনের কাজগুলো আমরা শেয়ার করি, যা যা করছি, কি করছি, তার মধ্য থেকে যদি কোনো কিছু শেখানোর মতো থাকে, আমি চেষ্টা করি আপনাদেরকে সেই টিপসগুলো শেয়ার করার, যেহেতু আমি টিপস ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি মাঝে মাঝে। তো যাই হোক, আমার ব্লগ ভিডিওর মধ্যেও কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই যে চালটা ঢাললাম, তো একটা রঙের ডিব্বা আছে, ডিব্বার ভিতরে দিলাম। আর যেহেতু একটু লোড হয়ে গেছিলো, একটু চাপটা দিয়ে ভিতরে বসিয়ে দিলাম। তো ঈদ শেষ, আমরা কিন্তু অনেক মাংস টাংস খাই কোরবানি ঈদে। আর তারপরে কিন্তু আর ভালো লাগে না, একসময় মনে হয় মাছ খাই। তো সেই মাছ, এই যে মাছ নিয়ে আসছে, আর এই মাছগুলো কেটে নিয়ে আসা হয়নি, এখন বাসায় কাটা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু আগেই করা ছিল। এটা হচ্ছে কোরবানির যে হাটটা ছিল, সেই হাটটা। তো হাট তো শেষ হয়ে গেল, ঈদও শেষ, হাটও শেষ হয়ে গেল। বেশ আনন্দে ছিলাম আমরা। আমাদের বাসা থেকে দেখা যেত বেলকনি থেকে গরুর হাটটা। ঈদের একটা আনন্দই কিন্তু গরুর হাট। তো মহিলা আমাদের তো যাওয়া হয় না, আমরা ঘরে বসেই কিন্তু দেখতে পেরেছি এবার, আমাদের বাসার পাশেই হাটটা বসার কারণে। তো আমাদের বেলকনি থেকে খুব সুন্দরভাবে দেখতে পেরেছি। আর যাই হোক, অফ ক্যামেরায় যে মাছগুলো কেটে নিয়েছি, এখন এই মাছগুলো আমি উঠিয়ে রাখবো। তো এই মাছগুলো আনা হয়েছিল আসলে, যে মাছগুলো আনা হয়েছিল এটা হচ্ছে আমি বক্সে বক্সে করে রেখে দিয়েছি। এটা যেভাবে রেখেছি এভাবে রাখলে মাছগুলো খুব ভালো থাকে। আমি সবসময়ের জন্য এভাবে রাখার চেষ্টা করি, যে এইভাবে রাখলে আর কি ফ্রিজগুলো নোংরা কম হয়। তো এই যে পলিথিন করে রাখছি, যখন যেটা দরকার হবে শুধু পলিথিনটা ধরে টান দিলেই হয়ে যাবে, পুরোটা ভিজানোর দরকার হবে না। রাখতে গিয়ে দেখলাম যে ফ্রিজের ভিতরে আমার যে পেপারগুলো দেওয়ার ছিল, তো পেপারগুলো নষ্ট হয়ে গেছে। আর এখানে যে পেপারটা আমি দিচ্ছি, এটা আমার ঘরে আনা ছিল অনেক দিন। তো এটার পরে আমি অনেক ভিডিও করেছি। তো এই সাজার পরে আর কি বেশ ভালো লাগতো। তো যেহেতু আমি ফ্রিজে দিব, আমার ঘরে কোনো এক্সট্রা পেপার ছিল না, যার কারণে আমি এই ফ্লোর ম্যাট, এটা 1 গজ মতো কিনে রাখছিলাম ফ্লোর ম্যাট, সেই ফ্লোর ম্যাটটাই কেটে আমি দিচ্ছি। তো ফ্রিজের এক্সট্রা কোনো আর কি আমার কাছে কোনো পেপার নেই বা কোনো ম্যাট নেই ফ্রিজের, যার কারণে আমি ফ্লোর ম্যাটটা কেটেই দিচ্ছি। এটা যেহেতু শক্ত, অনেক দিন যাবে, ভালো থাকবে।
আর ফ্রিজের ভিতরে কোনো কিছু রাখতে গেলে অনেক সময় দেখা যায় খাবার টাবার রাখতে গেলে অনেক ময়লা পড়ে যায়, গ্লাসগুলোর রেগুলার পরিষ্কার করা সম্ভব হয় না। তো এই যে কিছু একটা ম্যাট যদি বিছিয়ে রাখা যায় তাহলে দেখা যায় তার উপরে পড়ে আর অত ঘন ঘন পরিষ্কার করা লাগে না, শুধু ম্যাটটা বের করে পরিষ্কার করে ফেললে হয় বা ফেলে দিলেই হয়। তো আমি আমার এই ডাবল ডোরের ফ্রিজটাতে আর কি ম্যাটটা বসিয়ে নিলাম। এখন আমি এই যে অল্প অল্প করে সব কিছু আর কি বক্সে ভরে রেখে দিচ্ছি। এভাবে রাখলে ফ্রিজটাও পরিষ্কার থাকে আর যখন যেটা দরকার হয় সেভাবে বের করে নেওয়া যায়। তো আমার এই ডবল ডোরের ফ্রিজটা তো বিশাল বড়, আপনারা সবাই দেখেছেন আর যাদের আছে তারা তো জানেন। আর এই ফ্রিজটা আমি যে কী দিয়ে ভরবো খাবার দাবার, তো আমি বক্স ভরে ভরে রেখে দিই। এদিকে ঈদ শেষ হয়ে গেছে, ঈদের জন্য যে পেঁয়াজ রসুন আদা যা কিছু আর কি ব্লেন্ডার করা ছিল সবগুলোই শেষ হয়ে গেছে। আমি আবারও সবগুলো কিছু কিছু জিনিস ব্লেন্ডার করে রাখছি। এতে করে আমার বারবার আর কি প্রতিদিন তো আর সম্ভব হয় না পেঁয়াজ রসুন বাটাবাটি বা এসব কাটাকাটি ঝামেলা করা। তো এই যে কিছু আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছি, এগুলো আমি অফ ক্যামেরায় করেছি, শুধু এইগুলো এখন ফ্রিজে রেখে দিব। এখন বর্তমানে ফ্রিজ কিন্তু আমার দুইটা, একটা হচ্ছে ডাবল ডোরের ফ্রিজ আর একটা হচ্ছে নর্মাল ফ্রিজ যেটা আগে ছিল সেটা। তো কিছু জিনিস আছে আমি আমার পুরাতন ফ্রিজেও রাখি, আবার কিছু জিনিস আছে নতুন ফ্রিজেও রাখি, এভাবেই আর কি যেটা যখন সুবিধা হয় সেটা সেদিকে রাখি। এই পুরাতন ফ্রিজে আমি আমার এই মশলাদানিগুলো সব কিছু রেখে দিলাম, কিছু মাছ রেখেছি এখানে আর কিছু মশলা রেখেছি, এইগুলাই রেখেছি। মাছ আর মশলা ফ্রিজে রেখে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। আর এটা হচ্ছে ঈদের পরের যে ভিডিও, মানে ঈদ শেষ, সব কিছু আমেজও শেষ। আমি এখন ঈদের যে কোরবানির মাংসের সাথে যে ফ্যাপসা পেয়েছিলাম সেই ফ্যাপসাগুলো রান্না করব। তো ফ্যাপসা কিভাবে রান্না করতে হয় আপনারা সবাই জানেন, আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে লবণ আর হলুদ পানির মধ্যে আমি ফ্যাপসাটা দিয়ে দিলাম, এটা দিয়ে কিছুক্ষণ আর কি সিদ্ধ করে নিব। তো এভাবে আমি রান্না করি সবসময়ের জন্য। আপনারা যারা যেভাবে রান্না করেন সবাই হয়তো রান্না জানেন, তো এক একজনের রান্না এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি, এই যে এই ফ্যাপসা যখন সিদ্ধটা বসাই তখন দেখা যায় এর থেকে কিন্তু বেশ ফেনা বেরোয়, এই যে ইতিমধ্যে বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই ফেনাটার জন্যই কিন্তু সরাসরি এই ফ্যাপসা রান্না করা যায় না, এটা আগে সিদ্ধ করে নিয়েটাই ভালো। তাছাড়া একটু সিদ্ধ করে নিলে এর যে হলুদ এর গায়ে লেগে থাকে এর কালারটাও ভালো আসে, দেখেন কতটা ফেনা আসছে। তো এটা থেকে কিন্তু বিচ্ছিরি একটা গন্ধ বের হয়। আর অফ ক্যামেরায় আমি এই ওটা ধুয়ে আর কি পানিটা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। এখন তেলের উপরে আমি দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে ওটা থেকে একটু ফ্লেভার বের হওয়ার পরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের আর কি ভাজিটা করে নিচ্ছি। এরপরে আদা রসুন যা যা মশলা আছে সব কিছু দিয়ে নিচ্ছি। তো আসলে রান্নাবান্না আমার থেকে হয়তো আপনারা বেশি জানেন, আমি রান্নাবান্নায় অতটা বেশি এক্সপার্ট না, যার কারণে আমি রান্নাবান্নার রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না। জাস্ট কি রান্না করলাম, যেহেতু ডেইলি ব্লগ, কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে এই ব্যবসা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেক নতুন গৃহিণী আপুরা আছেন, নতুন একেবারে আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, শুধু সেসব আপুদের জন্য, এসব এক্সপার্ট আপুদের জন্য অবশ্যই না, শুধু নতুন আপুদের জন্য আমার এই ব্যবসা রান্নার রেসিপি। এরপরে এই যে রান্না শেষের পর্যায়ে প্রায়, তখন আমি একটু গরম মশলা আরেকটু দিয়ে নিলাম। গরম মশলা তো দেওয়া হয়েছে, তারপরে আরেকটু গরম মশলা জিরের গুঁড়া দিয়ে নিলাম। তো আরেকটু জাল করে তারপরে উঠিয়ে নিয়েছি। এই যে রান্নাও শেষ আর আমি অলরেডি এই যে আমার হটপটে দিয়ে রাখছি। আর অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ। এখন আপনাদের সাথে শেয়ার করব এই যে মানি প্ল্যান্ট গাছগুলো কিভাবে আমরা আর কি অল্প থেকে বেশি করতে পারি। দেখেন আপনাদের সাথে কিছুদিন আগে আমি একটা শেয়ার করেছিলাম কিভাবে ডাল থেকে মানে চারা তৈরি করা যায়। সেটা এক একটা পাতা সাথে শিকড় থাকে, সেভাবে আর কি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেইগুলো দেখতে পাচ্ছেন এখন ছোট ছোট কিন্তু শিকড়ে ভরে গেছে। এখন আমি এই গাছগুলো রোপণ করব মাটিতে। তো মাটিটাও ভালোভাবে নরম করে আর কি সুন্দরভাবে করে নিয়েছি। এখন এই গাছগুলো আমি রোপণ করে নিচ্ছি।
যদি মানি প্ল্যান্ট গাছের ঝাঁকড়া করতে চান তাহলে এইভাবে পানিতে রেখে 1 থেকে 1.5 সপ্তাহ মধ্যে কিন্তু শিকড় বের হয়ে যায়। তারপরে এই যে গাছগুলো যদি ঘন ঘন করে লাগানো হয়, সেই মানি প্ল্যান্ট গাছগুলো এইভাবে লাগানোর পরে দেখা যাচ্ছে 1.5 সপ্তাহ লাগবে মাটি থেকে ভালো মতো ঝাঁকড়া হইতে। এই যে আমি লাগিয়ে রাখছি, তো এরপরে পরবর্তীতে আপনাদের ভিডিও দিব যে এই ঝাঁকড়া কেমন হয়েছে। তো দেখেন আমি ঘন ঘন করে লাগাচ্ছি। আমার কাছে মানি প্ল্যান্ট গাছ অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ঘর সাজানোর জন্য। এটা ঘরের ভিতরে রাখলে 1 থেকে 2 সপ্তাহ কিছু হয় না, তারপরে 2 সপ্তাহ পর বা 1-1.5 সপ্তাহ পরে কিন্তু এটা রোদ্রে দিলে এর কালারটা সুন্দর আসে। যেহেতু এটা ঘরের মধ্যে থাকে, দেখবেন কালারটা সবুজ সবুজ হয়ে গেছে। যখন রোদ্রে দিবেন তখন এই মানি প্ল্যান্ট গাছগুলোর দেখা যায় যে ওটা একটা ডোরা কাটা আছে। তো এই দেখেন আমি ফ্রিজের উপরে যেরকম একটা ঝাঁকড়া লাগিয়েছিলাম, এটা আরেকটা ঝাঁকড়া হয়েছে। আর এই যে বিকালবেলা বাচ্চারা ঈদের পরে শুধু ঘুরতে যাব বলছিল। তো এত পরিমাণে গরম পড়ছে, তো এই গরমে আসলে বাচ্চাদের নিয়ে বাইরে কোথায় যাওয়ার মতো সেরকম পরিস্থিতি ছিল না। যদিও আমি ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সামনে এখনও আসেনি, পরবর্তীতে আসবে। আর ঢাকা থেকে ঘুরেও আসছি চাচা শ্বশুরের বাসায়, পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো ছাদে আমার একটা পুঁইশাক গাছ আছে, সেই পুঁইশাক গাছে আমার হাজবেন্ড বান দিয়ে দিচ্ছে। তো আর বাচ্চারাই যে খেলাধুলা করছে ছাদে, অনেক বৃষ্টিও হয়েছিল সেদিন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।